স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ দেয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, জানিয়েছে প্রেস উইং। আর আজ থেকে সীমিত পরিসরে অস্থায়ী পাশে সাংবাদিকরা সচিবালয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তবে এর আগের ইস্যু করা সব কার্ড বাতিলের সিদ্ধান্ত বহালই থাকবে। নতুন করে আবার আবেদন গ্রহণ ও বাছাইয়ের পর ইস্যু করা হবে নতুন কার্ড। বৃহস্পতিবার মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর রবিবার ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করে সকাল থেকেই প্রবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সিনিয়র সচিবরা ছাড়া কাউকে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশে কড়াকড়ি ছিল অন্য দিনের চেয়ে বেশি। সাংবাদিকদের সব কার্ড বাতিলের কারণে কোনো গণমাধ্যম কর্মীও প্রবেশ করতে পারেননি। পরে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় বসে সাংবাদিকদের প্রতিনিধি দল। এ বিষয়ে আরও জানাতে সচিবালয়ের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। বিজন, জানাবেন সাংবাদিকদের অস্থায়ী পাস দেয়া কখন থেকে শুরু হবে কিংবা হয়েছে কিনা বিস্তারিত। হ্যাঁ, দেখুন, আমরা সকাল থেকে 9টার পর থেকে এখানে অবস্থান করছি। আমাদের যে সাংবাদিকদের প্রবেশের জন্য একটি তালিকা ওদের 1 নাম্বার এবং এই গেটে 2 নাম্বার গেটে এসেছে অলরেডি, কিন্তু আমরা তালিকা দেখেছি, কিন্তু তারা আমরা কোন গেট দিয়ে যে ভিতরে প্রবেশ করব এই সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে এখনো আসেনি বলে তারা আমাদেরকে ঢুকতে দিতে পারছেন না। আমরা অনেক সাংবাদিকরা এখানে একত্রিত হয়েছি, আমরা অপেক্ষা করছি তাদের সেই নির্দেশনাটি আসলে পরে আমরা ভিতরে প্রবেশ করব। এছাড়া আমরা দেখছি আজকে সচিবালয় প্রবেশের ব্যাপারে, বিশেষ করে গাড়িগুলো প্রবেশের ব্যাপারে কর্মকর্তাদের বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। এমনি অন্যান্য যে কর্মকর্তাদের তাদের গাড়ি প্রবেশে বাধা দেওয়া হচ্ছে এবং যে দর্শনার্থী যারা তাদের ব্যাপারে কড়াকড়ি। আগে আমরা দেখেছি যে ভিতরের যে গেটটি ওটি দিয়ে তারা পাস সংগ্রহ করে তার ভিতরে প্রবেশ করতে পারতেন, কিন্তু আজকে বাইরের যে আর্চওয়ে গেটটি রয়েছে ওখানেই তারা তাদের পাস দেখছেন এবং তারপর তারা দ্বিতীয় গেটে যাচ্ছেন এবং সেখানে দিয়ে তারা প্রবেশ করছেন। আর আপনি জানেন যে অগ্নিকাণ্ডের পরবর্তীতে আজকে সোমবার যে তদন্ত কমিটি 8 সদস্যের তদন্ত কমিটি তারা আজকেই প্রধান উপদেষ্টার কাছে সেই রিপোর্টটি জমা দেওয়ার কথা রয়েছে। পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন তারা 10 কর্মদিবসের মধ্যে দিবেন। কিন্তু আজকে আমরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করার পরেই আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করব যে আসলে এই প্রতিবেদনটি তারা কখন জমা দিবেন। এর আগে একটি তথ্য আমরা জানতে পেরেছি, বিশেষ করে যারা তদন্ত কমিটি তারা আমরা জানতে পেরেছি যে আসলে নাশকতা বিষয়টি উঠে আসতে পারে তদন্ত কমিটিতে, তদন্তের রিপোর্টের মধ্যে। আমরা যতটুকু জানতে পেরেছি যেখানে বেশ কিছু মন্ত্রণালয় ছিল, মন্ত্রণালয়গুলোতে আলাদা নাকি প্রত্যেকটা মন্ত্রণালয়ে আলাদা সার্কিট ব্রেকার রয়েছে, মানে বিদ্যুৎ সংযোগটা আলাদা আলাদা ছিল, যার কারণে ওরা বলছে যে যেহেতু আলাদা আলাদা থাকে কিন্তু শর্ট সার্কিট থেকে যে বিদ্যুতের অগ্নিকাণ্ডের বিষয়টি এটি না, মানে ওরা নাশকতার ধারণাটি করছেন। হয়তো রিপোর্ট জমা দেওয়ার পর আমরা সাংবাদিকদের সাথে নিশ্চয়ই কথা বলবেন, পরবর্তী খবরে হয়তো আমরা আরো কিছু তথ্য পেলে আপনাকে জানাতে পারবো। সেটা আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভোটার তালিকায় তরুণদের আনতে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন দিতে প্রস্তুত। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ৩রা জানুয়ারির আগেই সরকারকে সুপারিশ জমা দেওয়া হবে। ঘনিয়ে আসছে সরকারকে সুপারিশমালা দেওয়ার সময়। এর মধ্যে বিভিন্ন অংশীজন, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ অনেকের সাথে কথা বলেছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন। রোববার সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠকে বসেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির কোনো সুপারিশ আছে কিনা তা নিয়ে কথা হয়েছে সিইসির সাথে। বলেন, নির্ধারিত সময়সীমার আগেই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে 3 তারিখ, জানুয়ারির 3 তারিখ, আমাদের 31 তারিখে আমরা দেওয়ার চেষ্টা করব, তা না হলে 3 তারিখে আমাদের ডেডলাইন। না ভোট ফিরিয়ে আনা সহ কয়েকটি সুপারিশের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। তো আমাদের কোনো সুপারিশ বা কোনো কিছু বক্তব্য আছে কিনা জানতে চেয়েছেন, যেগুলো ইলেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলোর ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে। ভোটার লিস্টের মধ্যে হয়তো যদি ইয়াঙ্গার জেনারেশনকে যদি আনতে চায় কিছু পরিবর্তন আনতে হবে। বলেন, সীমানা নির্ধারণ ও ভোটের তালিকার বিষয়ে কিছু আছে। এছাড়া নির্বাচনের জন্য জরুরি আরও কিছু সুপারিশ থাকবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
চট্টগ্রামে উত্তর কাট্টলী সিডিএ আবাসিক এলাকায় ৫ ঘন্টার আগুনে পুড়েছে ৩টি ফার্নিচারের কারখানা ও কয়েকটি গ্যারেজ। রাত ২টার দিকে আবাসিক এলাকায় এই আগুন লাগে। মুহূর্তেই বাড়তে থাকে লেলিহান শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ৫ ঘন্টা চেষ্টা চালিয়ে ভোর ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, সিডিএ আবাসিক এলাকার ১ নম্বর রোডের পদ্মপুকুরপাড় এলাকায় বেশ কিছু ফার্নিচারের কারখানা, দোকান ও গাড়ির গ্যারেজ আগুনে পুড়েছে। তবে কিভাবে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর বলা যাবে। উপরে শুধু আগুন আগুন আগুন, তখন আমরা দ্রুত বেগে আসি, মনে করেন যার যার পানি যা আসিল তা নিয়ে পানি নিয়ে আসি। প্রথম দেখি যে পানি নিয়ে আসি, আগুনের কাছে ঘুরতে পারতেছি না। আগুন সেই পরিমাণে আগুন ছিল, দেখতেছেন অলরেডি 2টা ফাঁসিপতি এলাকা অলরেডি জ্বলেই গেছে। কুমিল্লার চান্দিনায় মাধাইয়া বাজারে ভয়াবহ আগুনে পুড়েছে অন্তত ৪০টি দোকান। রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। আগুনের তীব্রতা বাড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ চেষ্টায় প্রায় ৩.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়েছে অন্তত ৪০টি দোকান। প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় আশঙ্কায় ক্ষোভ দানা বাঁধছে যুক্তরাজ্য প্রবাসী ও সিলেটবাসীদের মাঝে। ২০২০ সাল থেকে সরাসরি ৩টি ফ্লাইট ছিল এই রুটে। এর মধ্যে গত অক্টোবরে বন্ধ হয়ে যায় একটি। তাছাড়া আগামী এপ্রিলের পর থেকে অনলাইন টিকিট বুকিং বন্ধ রাখার খবর আসছে সামনে। সরাসরি ফ্লাইট অব্যাহত রাখতে নানা আন্দোলন কর্মসূচিও চলছে দুই দেশে। নর্থ ইংল্যান্ডে বসবাস অন্তত ২.৫ থেকে ৩ লাখ প্রবাসী বাংলাদেশির, যাদের অধিকাংশই সিলেটের। ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইটের সুবিধা পাচ্ছেন বার্মিংহাম, নিউক্যাসল, সান্ডারল্যান্ড, গ্রেটার ম্যানচেস্টার ও পুরো স্কটল্যান্ডের প্রবাসীরা। নির্বিঘ্নে যাত্রার কারণেই জনপ্রিয় হয়ে ওঠে এই রুট। তবে লাভজনক হওয়া সত্ত্বেও এই রুটের ৩টি ফ্লাইটের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। তাছাড়া আসছে এপ্রিলের পর অনলাইন টিকিট বুকিং বন্ধ রাখার খবরে এই রুটে ফ্লাইটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা। আমরা রিকোয়েস্ট করব বর্তমান সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এই ফ্লাইটটি চালু রাখুন। সিলেট ম্যানচেস্টার বিমানের যে ফ্লাইট আছে, এই ফ্লাইট কোনো ক্রমেই বন্ধ হতে পারে না, কারণ এটা যদি বন্ধ হয় তাহলে আমরা যারা বিদেশে আছি, নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, আমাদের অনেক অসুবিধা হবে। এ বিষয়ে সভা সমাবেশ ও ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন তারা। This is a very highly valued service. People from all our community right across the north of England use it. কে চালু রাখার জন্য যে দাবিনামা আমাদের কাছে জমা দেওয়া হয়েছে, তো এই দাবিনামা আমরা শীঘ্রই বাংলাদেশের বিমানের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব এবং আমরা আশা করব প্রবাসীদের সুবিধা এবং অন্যান্য সামগ্রিক দিক বিবেচনা করে এই ফ্লাইটটি চালু থাকবে। ফ্লাইট চালু রাখতে সরব সিলেটবাসীও বলছেন ফ্লাইট কমানো নয়, বাড়ানো প্রয়োজন। যে এই ফ্লাইটটি যদি বন্ধ করার পায়তারাও করা হয় বা চিন্তা ভাবনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের থাকে, তাহলে একটু কনসিডার করে সিলেটি প্রবাসীদের সাহায্যার্থে এই ফ্লাইটটি চালু রাখা প্রয়োজন। বিমানের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের তাদের কূটকৌশল, তাদের অপকৌশল এবং বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের লাভবান করে দেওয়ার তাদের যে একটা অপতৎপরতা আমরা বিগত দিনগুলোতে দেখেছি, সেটির ধারাবাহিকতায় এই এখনকার যে ষড়যন্ত্র সেটির দিকেই ওনারা যাচ্ছেন। যদিও ফ্লাইট বন্ধ হওয়া বা কমানোর কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কর্তৃপক্ষ বলছে এপ্রিলে হজ ফ্লাইট থাকায় এই রুটে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে তা জানানো হবে। না, এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। বন্ধ করে দিবে সেটা না, আমাদের কিছু সামনে হজ টজ আছে, তো এই জন্য আপাতত একটু বন্ধ রাখছে সেল করা, আর বিভিন্ন রকমের চলতেছে। বর্তমানে প্রতি সপ্তাহে সরাসরি সিলেট ম্যানচেস্টার রুটের 2টি ও হিথ্রো বিমানবন্দরে 4টি ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। সময়ের সাথে বাড়ছে প্রবাসীর সংখ্যা, সেই সাথে পর্যটনে অপার সম্ভাবনাময় সিলেটে তৈরি হচ্ছে বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র। আর প্রবাসী নতুন প্রজন্ম আগ্রহী হচ্ছেন সিলেটে বিনিয়োগে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান চলাচলের
কলেবর বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। গাজীপুর মহানগরীর ছোট দেওড়া এলাকায় গৃহবধূকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে পলাতক স্বামী। প্রাথমিক অবস্থায় রাবিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন থাকলেও ফরেনসিক রিপোর্ট পেলে হত্যা বা আত্মহত্যার বিষয়টি বোঝা যাবে বলছেন চিকিৎসক। মাকে হারিয়ে বাকরুদ্ধ ও শূন্যতায় 2.5 বছরের সাদাত। টিকটকের ভিডিওগুলি দেখলেই বোঝা যায় সাদাতের হারিয়ে যাওয়া অতীত কতটা আনন্দের ছিল। আমার মানে আমার যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই স্বামী সানির নির্যাতনের শিকার হতেন গৃহবধূ রাবিয়া। তারপরই এমন পরিণতি। পরিবারের দাবি, বিয়ের পর বিভিন্ন সময় মারধর করে টাকা আদায় করতেন সানি। মেয়েকে হারিয়ে শোকাহত বাবা চান দোষীদের উপযুক্ত শাস্তি। কারণ এমনি মাঝে মধ্যেই মারধর করতো, আজে বাজে কথা কইতো। আমরা অনুভব করতেছি যে মাইরাও পরে ঝুলিয়ে রাখছে। বারবার টাকা না দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা আমার বোনকে অত্যাচার করে। তবে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী সন্দেহের তীর স্বামী সানির দিকে। যাই দেখছি যে দরজা আটকানো, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। একটা পিচ্ছি বলতেছে যে আপনার জালের পুতের বউ দেহা যান ফাঁস লইছে। পরে পিচ্ছি কনে উনি গ্যাস ফালাইতেই আইসে দৌড়াইয়া আয়া দেখে দরজা মারা, দরজা খুলতে পারতেছে না। ওই পাশে যে দরজা ওটা ভিতর থেকে লাগানো ছিল আর এটা চাপানো ছিল। রাবিয়ার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্নের কথা বলছেন ফরেনসিক বিভাগের এই চিকিৎসক। শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে, আর এটা ফাঁসি কিনা মার্ডার, তার মেরে ঝুলাইছে কিনা সেটার জন্য নেট টিস্যু আমি ঢাকা মেডিকেলে প্রিজার্ভ করছি, ঢাকা মেডিকেলে পাঠাবো। ওখান থেকে আসলে কনফার্ম বলা যাবে যে এটা মেরে ঝুলাইছে নাকি বেসিক্যালি সুইসাইড। শনিবার গৃহবধূর মরদেহ উদ্ধারের পর রবিবার তার ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সুষ্ঠু বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। প্যাভিলিয়ন তৈরির তোড়জোড় ছাড়াও ছাত্র জনতার আন্দোলনের আদলে সাজানো হচ্ছে মেলার মূল থিম। থাকছে শহীদ আবু সাইদ ও মীর মুগ্ধ কর্নার। যুবকদের জন্য প্রস্তুত করা হচ্ছে ইয়ুথ প্যাভিলিয়নও। আগামী 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা। নতুন বছরের শুরুতেই ঢাকা ও এর আশপাশের মানুষের বাড়তি আকর্ষণ থাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে। এবারও শহরের অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেলা। চলছে তারই প্রস্তুতি। স্টল ও প্যাভিলিয়ন তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। কোনো কোনো স্টলে চলছে রং ও সাজসজ্জা। তারপর শেষ মুহূর্তে করা হবে পরিচ্ছন্নতার কাজ। আমাদের কাজের অগ্রগতি প্রায় 90% ওকে, শুধু কালারের কাজগুলো বাকি আছে। তো এখানে আমাদের এখন সিলিং এর কাজ চলতেছে, বুট পার্টিশন এবং মেটালের কাজ চলবে। গত বছর চেয়ে এবার হচ্ছে আমরা কাজ করে অনেক সুযোগ সুবিধা পাইতেছি, কোনো দায় ঝামেলা নাই। ডেকোরেশনের কাজ, আপনার ওয়ার্ল্ডিং টোয়ার্ল্ডিং এগুলো মিলে আরো 3-4 দিন লাগবে। তো আয়োজকরা জানালেন এবারের মেলায় কিছু বাড়তি আকর্ষণ থাকছে। মূল থিম সাজানো হয়েছে জুলাই আগস্টের আন্দোলনকে ঘিরে। বঙ্গবন্ধু কর্নারের বদলে নতুন সংযোজন জুলাই চত্বর ইয়ুথ প্যাভিলিয়ন। ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগের সম্মানার্থে এবছরই আমাদের নির্মিত হতে যাচ্ছে একটি ইয়ুথ প্যাভিলিয়ন। পাশাপাশি আমাদের থাকবে জুলাই চত্বর। অনেক মায়ের বুকের যে কান্না, সেটা হয়তো একটা প্রতিচ্ছবি হিসেবে এই জায়গাগুলোতে প্রতিফলিত হবে। মেলায় এবার অংশ নিচ্ছে 8টি দেশ। ছোট বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টল থাকছে 362টি। গাড়ি পার্কিং ও নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। এই বছর এখনো পর্যন্ত 7টি দেশের প্রেজেন্টেশন থাকবে এবং 13 থেকে 14টির মতো স্টল এখানে থাকবে। তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থাকবে, ভারতের স্টল থাকবে, পাকিস্তানের স্টল থাকবে, হংকংয়ের স্টল থাকবে। এবারের মেলায় স্টল বরাদ্দ ও টিকিট সংগ্রহ সবই অনলাইনে করা হচ্ছে। প্রবেশ টিকিটটা যাবে অনলাইনে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে জানাবো শীতের গল্প। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে পঞ্চগড়বাসীর। গত কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয় বেশি। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস।
সেলসিয়াস। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা। দিনাজপুরে তাপমাত্রা বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে হালকা বাতাসের কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্তরা। নাটোরের বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ভেজাল খেজুর গুড় তৈরিতে ব্যবহৃত রাসায়নিক ও ক্ষতিকর উপাদান। আর এসব কেনার কথা অকপটে স্বীকারও করছেন গাছিরা। এতে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। ভেজালের এমন ছড়াছড়ির পরও ভূমিকা নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। খেজুর গুড় তৈরিতে নাটোরের সুনাম দেশ জুড়েই। শীত মৌসুমের শুরু থেকেই জেলার আড়তগুলোতে শুরু হয় পাটালি গুড়ের জমজমাট বেচাকেনা। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় নানা ধরনের রাসায়নিক ও রং মিশিয়ে তৈরি করছে ভেজাল গুড়। এজন্য আড়তের পাশেই বিক্রি হচ্ছে কেমিক্যাল, নোংরা চিনি এবং ভারতীয় গোখাদ্য মোলাসেস। গাছিরাও প্রকাশ্যে কিনে নিচ্ছেন এসব উপাদান। একটু সাদাটি কালার একটু না হয় তাহলে কেউ কিনতে চায় না, একটু নরম হলে দামটা কম দেয় আমাদের। এই জন্য হালকা পাতলা চিনি দিই আমরা। পাইকারের কাছে কিনে নিয়ে আসি, আমরা খুচরাভাবে গৃহস্থর কাছে বিক্রি করি। বেলা 2টা-3টা পর্যন্ত গাছ লাগায়, তারপরের দিন সকাল ভোর 4টার সময় রস পাড়ি নিয়ে আসি রস জাল করে গুড় বানাই। আমরা খেজুর গাছের গুড় অরিজিনাল গাছ লাগাই, সেই গাছের গুড় বিক্রি করি। এদিকে রাসায়নিক মিশ্রিত এসব ভেজাল গুড় খেয়ে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই গুড়টা সাধারণত ইন্ডিয়া থেকে গোখাদ্য হিসাবে টিন আসে, টিনের থেকে তৈরি করা, কিন্তু এখানে লোকাল প্রশাসন নীরব থাকে। এই গুড় মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। এত কিছুর পরেও এখানকার খেজুরের গুড় খাঁটি বলে দাবি আড়ত মালিক সমিতির। এই মার্কেটে মোটামুটি ধরে নেন যে 95% ভালো গুড়। আমরা মোটামুটি এই বাজারের মান বজায় রেখে আমরা গুড় কেনার চেষ্টা করি। আমরা সব সময় তাদেরকে ভালো পরামর্শ দিই যে এটা যাতে ভেজাল মুক্ত গুড় হয়। ভেজাল মুক্ত গুড় আমরা কিনিও না। যদি কেউ কোনো কিছু করে সেক্ষেত্রে আমরা ওই আড়তদার হিসাবে তাদেরকে বয়কট করি, তাদের গুড় নিয়ে ফিরাই দিই। ভেজাল প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। এ বিষয়ে মুখ খুলতে রাজি নন কেউ। খেজুর গুড়ে প্রকাশ্যে ভেজাল মিশিয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করা অসাধু গাছি এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ভোক্তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেশ বিদেশের খেলাধুলার সর্বশেষ খবর জেনে নিব সহকর্মী ফারজানা জাহান প্রিয়ার কাছ থেকে। প্রিয়া। ঈশিতা, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আছি ফারজানা জাহান প্রিয়া। আজ শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসরের মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সাবেক চ্যাম্পিয়ন দুর্বার রাজশাহী। বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল ধরে রাখতে চায় শিরোপা, আর 4 বছর আগে চ্যাম্পিয়ন হওয়া রাজশাহী ভালো নৈপুণ্য দেখিয়ে দিতে চায় চমক। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। বিপিএল এর 11তম আসর মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বিপিএল এর 2 চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর সাবেক চ্যাম্পিয়ন রাজশাহী নামবে জয়ের লক্ষ্যে। শক্তিমত্তায় বেশ এগিয়ে ফরচুন বরিশাল। তারকা সমৃদ্ধ দেশি স্কোয়াড, সেই সাথে শাহিন শাহ আফ্রিদি, ডেভিড মালান, কাইল ম্যাচ সহ এক ঝাঁক বিদেশি তারকা। কাগজে কলমে শক্তিমত্তায় এবারের আসরের সেরা দলই ফরচুন বরিশাল। তবে পিছিয়ে থাকবে না দুর্বার রাজশাহীও। সবশেষ 3 আসরে খেলা হয়নি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। 4 বছর পর আবারও বিপিএলে ফিরেছে তারা। 2019-20 আসরের চ্যাম্পিয়নরা হঠাৎই হারিয়ে গিয়েছিল মাঝপথে। তবে 2016 সালে রানার্স আপ হওয়া দলটা এবার চমক দেখাতে চায় ভালো নৈপুণ্য। এটা টি-20 ক্রিকেট। এখানে কিছু ভালো ইনিংস বা ভালো বোলিংই আপনাকে জেতাবে। যে কোনো সিঙ্গেল ক্রিকেটারই ম্যাচ জিতিয়ে দিতে পারে। বেশ কিছু তরুণ ক্রিকেটার আছে, দেশীয় অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন, হ্যারিস, রায়ান বার্লের মতো ক্রিকেটাররাও আছে। আশা করি আমরা ভালো পারফরমেন্স করে চমক দেখাবো। বাংলাদেশে বেশ কয়েকবার খেলে যাওয়ায় এজাজ আহমেদ বিপিএল এর দায়িত্ব পালন করতে বেশ মুখিয়ে আছেন। বাংলাদেশে বেশ সুখকর স্মৃতি আছে, এবারের সফরটাও সুখকর হবে বলে আশা করেন তিনি। দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এনামুল হক বিজয়ের হাতে। সহ অধিনায়ক হিসেবে থাকবেন তাসকিন আহমেদ। মাঠে খেলা গড়ানোর আগে বিপিএল নিয়ে অনেক উন্মাদনাই হয়েছে কনসার্ট, হয়েছে গ্রাফিতি, এমনকি সাংবাদিকদের নিয়মিত যে কাজ, সে কাজেও কিছুটা বিঘ্ন ঘটেছে একাডেমির সামনে এরকম কালো পর্দা।
সব ছাপিয়ে এবার মাঠের খেলায় নজর দেওয়ার পালা। প্রথম ম্যাচে লড়বে ফরচুন বরিশাল আর দুর্বার রাজশাহী। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। সদ্যই গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর বিপিএল এর শুরুটা করতে চায় জয় দিয়ে। অন্যদিকে নতুন দল ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা জানিয়েছেন, ব্যালেন্সড দল রংপুরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত তারা দল। মিরপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। কদিন আগেই গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। এবার মিশন শুরু বিপিএল এর। সব দলগুলো থেকে রংপুর শিবিরের চিত্রটা একটু ভিন্ন বললে ভুল হবে না, কেননা বিপিএল শুরুর আগে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ে একটু বেশি উজ্জীবিত থাকবে দলটা। সোহানের নেতৃত্বে দলটিতে আছে এক ঝাঁক তারকা। নাহিদ রানা, সাইফুদ্দিন, শেখ মেহেদীর মতো টি-20 মেজাজের ক্রিকেটার থাকায় অনেকটা ফেভারিটের তকমা নিয়েই ঢাকার বিপক্ষে মাঠে নামছে তারা। আর বিদেশি কোটায় টেইলর, খুশদিল ও ইফতিকারের মতো হার্ড হিটার থাকলে আর চিন্তা কি। অন্যদিকে টুর্নামেন্টে নবাগত দল ঢাকা ক্যাপিটালস। নতুন দল হলেও ঢাকার দিকে এবার নজরটা সবার, কেননা দলটির মালিক ঢালিউড সুপারস্টার শাকিব খান। সুপারস্টারের দলে স্টার ক্রিকেটার থাকবে না তা তো হয় না। কাটার মাস্টার মুস্তাফিজ দলের সবচেয়ে বড় তারকা। এছাড়া লিটন দাস, তানজিদ তামিমের মতো তারকারাও ঢাকার ডেরায়। তবে দলটার নেতৃত্ব দেবেন লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত এই শ্রীলঙ্কান। ঢাকার ক্যাপ্টেন্সি আমার জন্য অনেক সম্মানের। আমি এর আগেও বিপিএল এ খেলেছি, তবে অধিনায়ক হিসেবে মাঠে নামা এবারই প্রথম। লক্ষ্য থাকবে সেরাটা দেয়ার। টুর্নামেন্টে আমাদের লোকাল সাইড বেশ ব্যালেন্সড। আমরা প্রস্তুত প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। কাগজে কলমে রংপুর কিছুটা শক্তিশালী হলেও খেলাটা যেহেতু টি-20, তাই হতে পারে যে কোনো কিছুই। আর মুস্তাফিজ, লিটনরা পারফর্ম করলে যে কোনো প্রতিপক্ষকেই ঘায়েল করতে পারে ঢাকা ক্যাপিটালস। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। একই সাথে উন্মোচন করা হয়েছে খুলনা টাইগার্সের অফিসিয়াল জার্সি। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে খুলনার জার্সি উন্মোচন করা হয়। নামের সাথে মিল রেখে জার্সিতে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গলের প্রতিচ্ছবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সব ক্রিকেটার সহ কোচিং স্টাফরা। অধিনায়কের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত মিরাজ জানিয়েছেন, কখনো চ্যাম্পিয়ন না হওয়া খুলনাকে এবার এনে দিতে চান শিরোপা। ভালো লাগছে, যেহেতু আমি খুলনা থেকে বড় হয়েছি, খুলনায় খেলেছি। আর এবছর যেহেতু খুলনায় খেলছি, অবশ্যই নিজের হোম টাউনে খেলা এটা অবশ্যই অনেকটা প্রাউডের ব্যাপার। খুলনা কখনো চ্যাম্পিয়ন হয়নি, তো চেষ্টা করব ভালো ক্রিকেট খেলে যদি শিরোপা দিতে পারি, এটা অবশ্যই খুলনার জন্য অনেক বড় পাওয়া হবে। এই ছিল আমার কাছে খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। যাচ্ছি সহকর্মী সোনিয়া আফরিন ঈশিতার কাছে। প্রিয়া, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।